সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আলোচনার বিষয় আজকে প্রচার শেষ, ভোটের অপেক্ষা। এবং আজকে আলোচনায় আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ, তিনি যুক্ত আছেন আমার সাথে। আমার সাথে যুক্ত আছেন মেজর অবসরপ্রাপ্ত আহমেদ ফেরদৌস, নিরাপত্তা ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছে। এবং যেমনটা বলছিলাম, প্রচার শেষ, ভোটের অপেক্ষা, একদিন পরে ভোট। আহমেদ ফেরদৌস, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। অনেক জল্পনা কল্পনা এবং দীর্ঘ প্রায় অনেক বছরের অপেক্ষা বলতে পারি আমরা, প্রায় 18 বছরের অপেক্ষা, এবং তারপর 18 মাসের একটা প্রচেষ্টা, এবং সবশেষে ভোট হচ্ছে। সত্যি ভোট হচ্ছে শেষ পর্যন্ত। আহমেদ ফেরদৌস, আপনার প্রতিক্রিয়াতে শুরু করতে চাই। থ্যাংক ইউ সোনিয়া, রতন ভাই এবং আপনার দেশ টিভির দর্শক যারা দেখছেন তাদের সালাম এবং শুভেচ্ছা। আসলে 18 বছর এবং 18 মাস অপেক্ষার পরে বাংলাদেশ যখন প্রচারণা শেষ আজকে যে রাজনৈতিক দলগুলোর, তখন ভোটের অপেক্ষায় আমাদের সাধারণ জনগণ। সাধারণ জনগণের মধ্যে এইটুক আগ্রহ দেখেছি বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় গিয়ে, যে ভোট দিতে ওরা মেজরিটি বলেছে, 90%-এর উপরে বলেছে ওরা ভোট দিতে চায়। এবং কাকে ভোট দিবে এটা জিজ্ঞেস করিনি, আমি ইউজুয়ালি আমি করি না, বাট মানুষের যে আকাঙ্ক্ষা ভোটের প্রতি, এইটা আমরা দেখেছি। কিন্তু কিছু কনসার্নও দেখেছি মানুষের, যে যদি সুষ্ঠু ভোট হয়, তো সুষ্ঠু ভোট হওয়ার জন্য যেই পরিবেশগুলি দরকার, সেই পরিবেশগুলি বাংলাদেশে 5ই আগস্টের পরে যতটুক আমরা মানুষরা এক্সপেক্ট করেছিলাম ততটুক হয়নি। দ্য রিজন ইজ, ভোট কন্ডাক্ট করে ইউজুয়ালি প্রশাসন এবং পুলিশ। ল এনফোর্সিং এজেন্সির সংজ্ঞায় আপনারা, পুলিশ আসলে বাংলাদেশে পুলিশ আছে 2.25 লাখ, এবং আনসার এইবার ভোটে ডিপ্লয়েড হয়েছে 5,67,000, এবং গতকাল আনসারের জন্য টার্কি থেকে প্রায় 44,000 শটগান এসেছে। এবং এই শটগানগুলি আনসারের, আজকে ওয়েবসাইটে আমি দেখেছি যে আনসারের এই শটগানগুলি বিভিন্ন জায়গায় ডিপ্লয় করা হয়েছে, কারণ পুলিশের সাথে আনসার একটা ইম্পর্টেন্ট ফোর্স ভোটের জন্য। ইনফ্যাক্ট আনসার ইজ দি লার্জেস্ট ফোর্স। তো মানুষের মধ্যে এটাও শঙ্কা দেখেছি সোনিয়া, যে যেই ভোট কেন্দ্রে যার মাসেল পাওয়ার বেশি, সে ভোট কেন্দ্রে তার জিতে আসার সম্ভাবনা বেশি। এটা মানুষের একটা পারসেপশন। আমি ইন জেনারেল পারসেপশন নিয়ে কথা বলি। আমি কোস্টগার্ডে খোঁজ নিয়েছি, কোস্টগার্ডে 3,585 জন ডিপ্লয়েড হয়েছে সারা বাংলাদেশে, 19টা জেলায়, 22টা উপজেলায়, ইউনিয়ন 22, এবং ওদের 150টা স্পিড বোট আছে এবং 5টা জাহাজ, বিশেষ করে কোস্টগার্ড উপকূলীয় অঞ্চলে ডিপ্লয়েড থেকে। আপনারা জানেন যেখানে দুর্গম এলাকা সেখানে কোস্টগার্ড নির্বাচনে সহায়তা করে পুলিশকে এবং প্রশাসনকে। কোস্টগার্ডের সাথে কথা হয়েছে, আমি জানার জন্য জিজ্ঞেস করেছিলাম। তো আজকে কোস্টগার্ড গিয়েছে মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, এইসব জায়গায়। কোস্টগার্ডকে চাচ্ছে জেলা প্রশাসন, বেশ কয়েকটা জেলা প্রশাসনকে কোস্টগার্ডকে চাচ্ছে, কিন্তু কোস্টগার্ডের অপ্রতুল জনসংখ্যার কারণে কোস্টগার্ড সেই কাঙ্ক্ষিত সাপোর্টটা দিতে পারছে না। আর যদি বিজিবির কথা বলেন, বর্ডার গার্ডস বাংলাদেশ, বিজিবির নিউজে দেখেছি যে বর্ডারগুলি সিল করে দিয়েছে, এবং বর্ডারটা এই ইলেকশনে বর্ডারের মধ্যে ওই সাইড থেকে যাতে কোনো ডিস্টারবেন্স না হয়, বিজিবি সজাগ দৃষ্টি রেখেছে। পুলিশ কত ডিপ্লয় করেছে সংখ্যাটা আমার জানা নেই, আমি জানলে জানাচ্ছি। আর যেহেতু আমি একটা গর্বিত সৈনিক, আমার বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নেভি এবং বাংলাদেশ এয়ারফোর্স অনেক দিন ধরেই, ইফ আই এম নট রং, 2024-এর জুন মাস থেকে মাঠে আছে, এবং ইন এইড অফ সিভিল পাওয়ারে তারা ছিল। এবং এইবার সেনাবাহিনী, নৌবাহিনী এক্সটেন্সিভলি ইয়াতে আছে, আর বিমান বাহিনী আপনার হেলি সাপোর্ট বা ভোট আনার এই কাজগুলিতে আছে। সেনাবাহিনী নিয়ে মানুষের, আমি তো মানুষের সাথে কথা বলি, শ্রীমঙ্গলে গিয়েছি, চট্টগ্রামে গিয়েছি, আনোয়ারায় গিয়েছি, বাঁশখালীতে গেছি, বিভিন্ন জায়গায়
মানুষকে জিজ্ঞেস করেছি যে আপনারা কি নির্ভয়ে ভোটে যেতে চান, পারবেন, ভোট দিতে চান? বললো হ্যাঁ। ভয় আছে? বললো না। কেন নেই? সেনাবাহিনী টহল দিচ্ছে। আমি তখন আবার তাদেরকে কাউন্টার প্রশ্ন করি যে সভ্য দেশে কি রতন ভাই বলবে, সভ্য দেশে কি সেনাবাহিনী নির্বাচন করে? এটা সেনাবাহিনীর দায়িত্ব না। কারণ সেনাবাহিনীর দায়িত্ব বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দায়িত্ব আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা। এই সশস্ত্র বাহিনীকে বা বিশেষ করে সেনাবাহিনীকে যে কোনো কারণেই হোক পুলিশের রোলে আমরা দেখেছি, বা এটা সেনাবাহিনীর ম্যান্ডেটের সাথে যায় না। এই কারণে যায় না, আমি তো রতন ভাইকে বা সোনিয়াকে আঘাত করার জন্য ট্রেন্ড না। আর সেনাবাহিনী পুলিশিং করলে ১-১১-র এক্সপিরিয়েন্স আমরা যেটা দেখেছি, সেনাবাহিনী কলুষিত হতে পারে, পুলিশ হয়ে যেতে পারে। তো সেনাবাহিনী যদি পুলিশ হয় দেশের সার্বভৌমত্ব থাকে না। এই জন্য সেনাবাহিনীতে যেমন আরেকটা জিনিস কলুষিত হয়েছে, যে সেনাবাহিনী থেকে প্রেষণে গিয়েছে, আপনার ডিজিএফআই গিয়েছে, এনএসআই গিয়েছে, বা বিভিন্ন জায়গায় র্যাবে গিয়েছে রতন ভাই। তো র্যাবে আসলে আমি অ্যাজ এ সোলজার আমি আজকে বলতে চাই সবার কাছে বিনতি, যে সেনাবাহিনী কখনো নিরস্ত্র মানুষকে গুলি করার ট্রেনিং দেয় না, আমি দেই নাই। সো আমি চাই সেনাবাহিনীর থেকে, সশস্ত্র বাহিনী থেকে র্যাবে ডেপুটেশনটা বন্ধ হোক। এই বন্ধ না হলে সেনাবাহিনীকে আপনারা আইসিসির কোর্টের লেফট রাইট করাচ্ছেন, এটা জাতির জন্য দুঃখজনক। এবং ক্যান্টনমেন্টের ইট খুলে আনার মতো কথাও শুনছেন, এটা কিন্তু সোনিয়া আপনার সেনাবাহিনী, রতন ভাইয়ের সেনাবাহিনী। অবশ্যই এটা বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গর্ব, এই বিষয়ে কোনো দ্বিমত নাই। আহমেদ ফেরদৌস, ফিরে আসবো আমি আবারও নির্বাচনী পরিস্থিতি নিয়ে আপনার সাথে আলোচনা হবে। আমি একটু রাজিকুজ্জামান রতনকে যুক্ত করে নিতে চাই। আমরা জানি যে 2026-এর 12ই ফেব্রুয়ারির নির্বাচনটির একটা বড় প্রেক্ষাপট তৈরি হয়েছে, এবং একদম ভিন্ন প্রেক্ষাপটেই এই নির্বাচনটি হচ্ছে। তারপরও যদি একটু আলাদাভাবে মোটা দাগে 2026-এর এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনটিকে আমি আলাদা করতে চাই আর 12টি ইলেকশন থেকে, কোন কোন বিষয়গুলোকে আপনি আগে রাখবেন? রাজিকুজ্জামান রতন, আপনার কি মনে হয় কেন দরকার এই 2026-এর 12ই ফেব্রুয়ারির এই নির্বাচনটি? ধন্যবাদ। কেন প্রয়োজন এটা গত 18 মাসে আমরা খুব ভালোভাবে উপলব্ধি করেছি। অভ্যুত্থান ছিল একটা দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে। তাহলে তার বিপরীতে প্রত্যাশাটা কি ছিল? একটা স্বচ্ছতা এবং সুশাসন। তা একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় যাওয়ার মাঝখানে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ছিল। অন্তর্বর্তীকালীন সরকার তো চিরদিন থাকবে না, এবং এটা তার কাজও না। যে কথা ফেরদৌস ভাই খুব রাইটলি বলেছেন, যে সেনাবাহিনীর তো এটা কাজ না। সেনাবাহিনী যখনই বাইরে আসে তখন সেনাবাহিনী পলিউটেড হয়ে যায়। এর ঘটনা শুধু বাংলাদেশে না, পৃথিবীর নানা দেশে দেখা গেছে। যে কারণে কয়েকটা জায়গাকে খুবই সম্মানের সঙ্গে সুরক্ষিত রাখতে হয়। মর্যাদার প্রশ্নটা গুরুত্বপূর্ণ। যেমন বিচারকদেরকে বলা হতো একসময় যে পাবলিক ফাংশনে যেন তারা না যান, সেনাবাহিনীও তেমনি পাবলিক ফাংশনে যেন না যান। যখন তারা রিটায়ার করবেন তখন তো তারা স্বাভাবিক জীবনে আসবেনই, কিন্তু যতক্ষণ তার হাতে আর্মস আছে, যতক্ষণ সে একটা নির্দিষ্ট নিয়মে চলে। আর পাবলিক অ্যাফেয়ার্স কিন্তু নানা ধরনের ইনফর্মাল অ্যাক্টিভিটিজের সঙ্গে যুক্ত থাকে। এবং আমাদের দেশে দেখুন, অভ্যুত্থানের পরেও এই যে ছেলেরা যারা অভ্যুত্থান করলো তাদেরকে কিভাবে পলিউটেড করে ফেলা হলো। এ দৌড়ে আসছে আমার বদলিটা করে দাও, ও বদলি আমার প্রমোশনটা করে দাও। এই যে এদেরকে এখন আমরা বলি তারা করাপ্টেড হয়েছে, কিন্তু করাপ্টেড করেছে কারা? ফলে এই যে করাপ্টেড করে ফেলার, একজন করাপ্ট মানুষ সে চাইবে তার চারপাশে আরো অনেককে করাপশন ছড়িয়ে দিতে, যাতে তার নিজের করাপশনটা কখনো প্রশ্নবিদ্ধ না হয়। সে যদি বলতে পারে ও তো করেছে, ও তো করেছে, সেও তো করেছে। এইরকম একটা পরিস্থিতিতে সেনাবাহিনী যদি পড়ে যায়, আর আমাদের এই সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর তার চাচা আছেন গ্রামে, তার ভাই পড়ে বিশ্ববিদ্যালয়ে, তার বোনটার হয়তো বিয়ে হয়েছে আর এক জায়গায়, তার আত্মীয়, তার সন্তান, সব মিলে তারা যে একটা পরিমণ্ডল থাকে, যখনই সে বাইরে আসবে চাইলেও তারা মানুষ, তো চাইলেও তো তারা অতীন্দ্রিয় ক্ষমতার অধিকারী নন যে সব কিছুকে তারা কন্ট্রোল করে ফেলবেন। তাদের তো রাগ আছে, ক্ষোভ আছে, তাদের কখনো কখনো গ্রামের নানা ধরনের জটিলতা তারা যুক্ত হয়ে যেতে পারেন। সেই কারণে এই সেনাবাহিনীকে কিন্তু কখনোই আমরা এই পাবলিক অ্যাফেয়ার্সে যুক্ত হতে দিতে চাই নাই। আমরা
মনে করেছিলাম যে অন্তত অভ্যুত্থানের পরে এই জিনিসটা তৈরি হবে, এত বড় একটা দুঃশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করলাম সুশাসন প্রতিষ্ঠার জন্য। আসুন না, আমরা প্রধান স্টেক হোল্ডার নির্বাচনের কে? রাজনৈতিক দল। আর ভোটটা দেবেন কে? জনগণ। জনগণের কাছে অন্তত এই জিনিসটা নিয়ে যাই, মানি, মাসল অ্যান্ড ম্যানিপুলেশন যেন না হয়। টাকার শক্তিতে ভোট হবে না, মাসেলের শক্তিতে ভোট হবে না, এবং প্রশাসনিক ম্যানিপুলেশনটাও হবে না। এইটা যদি ঠিক করা যেত তাহলে রাজনৈতিক দলগুলোও কিন্তু তারা বুঝতো যে তারা নির্বাচনকে যতই প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার দিকে নিয়ে যাক না কেন, প্রশাসন সেখানে কিন্তু একদম স্ট্রিক্টলি তারা এটা ফলো করছেন। এইটা বাংলাদেশে খুবই আমাদের প্রত্যাশিত ছিল। যেমন একদিকে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন আমরা প্রত্যাশা করি, ঠিক তেমনি সরকারের সর্বোচ্চ যেমন আমরা চাই, নিরপেক্ষতা চাই, ঠিক নির্বাচন কমিশনেরও তেমনি তার সর্বোত্তম তার কর্মক্ষমতা আমরা দেখতে চাই। তো এই জায়গাগুলো আমরা মনে করেছি আপনার কি মনে হয় কোনো ব্যত্যয় ঘটেছে। এবারে আপনি যেটা প্রথম যে প্রশ্নটা আপনার ছিল, এবারের নির্বাচনটা ব্যতিক্রম কেন? মানুষের মধ্যে এই চাওয়াটা তৈরি হয়েছিল। 14 সালের নির্বাচনে যখন ভোটারবিহীন নির্বাচন হয়ে গেল, মানুষ তখন বলে এটা কি হলো, এটা নির্বাচনের নামে কি হলো? নির্বাচনের আগে 153 জন এমপি হয়ে গেল, তাহলে নির্বাচন করার কি দরকার? সরকার ফর্ম করার মতো প্রয়োজনীয় সংসদ সদস্যতা আছেই। তখন বলা হলো এটা একটা পোকা খাওয়া নির্বাচন, এরকম নির্বাচন আর করবো না, ভুল হয়েছে আমাদের। কিন্তু 18 নির্বাচন দেখা গেল যে কিভাবে প্রশাসনিক কারসাজি দিয়ে আরেকটা নির্বাচন করা হলো, যেটা মানুষ ভাবতেই পারেনি যে নির্বাচনের মধ্যে প্রশাসন, পুলিশ, এমনকি সেনাবাহিনীকে এইভাবে পলিউটেড করে ফেলা যায়। ওই নির্বাচনে শুধু জনগণ হতভম্ব হয়েছে তা না, আমাদের প্রশাসন তো প্রচন্ডভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, সেই প্রশাসন, দুর্নীতিগ্রস্ত প্রশাসন, তার নিজের দুর্নীতিটাকে রক্ষা করবার জন্য, দুর্নীতির বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, সেখান থেকে নিজেকে আড়াল করবার জন্য 5টা বছর গভর্নমেন্টকে সার্ভিস দিয়ে গেছে। তারপরে তারা একটা জিম্মি হয়েছে, কালচারালি তার জিম্মি হয়ে গেছে। অনেকে বলে না স্বেচ্ছায় জিম্মি হয়ে যাওয়া। তারা মনে করছে যে এই সরকার না থাকলেও তাদের জন্য মুশকিল হয়ে যাবে, তাদের করাপশন বেরিয়ে যাবে। হ্যাঁ, বেরিয়ে যাবে। এই জন্য সরকার আবার চেষ্টা করেছে, সেই সময় সরকার তাদেরকে আরো করাপ্টেড করে দেওয়া, যাতে তাদের আর কোনো উপায় না থাকে। এবং 2024 সালে আমরা দেখলাম সেই নির্বাচনটা হলো আমি ডামি নির্বাচন। আমাদের পুরো প্রশাসন তাকিয়ে দেখলো এরকম একটা নির্বাচন হতে পারে, কিন্তু তাদের করার কিছু ছিল না। তখন তাদেরকে বলা হয়েছে, দেখো এই নির্বাচন যদি না হয়, আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, তোমরাও কিন্তু বিপদে পড়ে যাবা। তখন প্রত্যেকে তার নিজের পেটি ইন্টারেস্ট রক্ষা করতে গিয়ে গোটা দেশের ইন্টারেস্টটাকে তারা ধ্বংস করে, মানে নির্বাচনের নানা রকমের ফর্মুলা আমরা দেখেছি গত দিন। সেই কারণে আমরা বলেছিলাম এইবার অন্তত ওই জায়গা থেকে আমরা জাতিটাকে একটু মুক্ত করতে চাই। নির্বাচন মানুষ ভোট দিক, মানুষ ভোট দিয়ে যে দলই জিতবে মানুষ যেন সেটাকে মেনে নেয়। এই ডেমোক্রেটিক সিচুয়েশনটা তৈরি হোক দেশে, যে আমি হেরে যাওয়াটাই মানে তো শেষ হয়ে যাওয়া না, আমি জিতে যাওয়া মানে যেমন সব পেয়েছি দেশ, উইনার টেক্স অল, সেটাও যেন না হয়। আর হেরে গেলাম তো মরে গেলাম, এটাও যেন না হয়। মানুষ যেন ভাবতে পারে যে হ্যাঁ, নির্বাচন একটা 5 বছর পর পর আসে, জনগণের কাছে আমাদের পরীক্ষা করার একটা জায়গা, আমাদের পরীক্ষক হচ্ছে জনগণ। জনগণ যদি ভোট না দেয় কি আর করা যাবে, কিন্তু জনগণ যদি ভোট দেয় আমরা সর্বোচ্চ দায়িত্ব পালন করব। রাজনৈতিক কালচারটা এই ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট। মানে রাজনীতিতে যারা রাজনীতি করছেন বা রাজনৈতিক দলগুলো আছে, তাদের মধ্যে এই চর্চাটা থাকা, আপনি যেটা বলছেন যে মেনে নেয়া, যেরকমই হোক না কেন ফলাফলটা মেনে নেয়া। আমি একটু আহমেদ ফেরদৌসকে এই প্রশ্নটা করতে চাই, বাংলাদেশের প্রেক্ষাপটে এই রাজনৈতিক মনস্তত্ত্ব তৈরি হয়েছে কিনা রাজনীতিবিদদের কিংবা রাজনৈতিক দলগুলোর, এই যে জয় পরাজয় মেনে নেয়ার যে প্রবণতাটা। রতন ভাই যে কথাটা বলেছে, একটা বিরতি নিব আহমেদ ফেরদৌস, একটা বিরতি নিয়ে ফিরে এসে এই প্রশ্নের উত্তর জানবো। অবশ্যই প্রশ্নটা রেখে যাব দর্শক, প্রশ্নটা রেখে গেলাম, ফিরছি দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছে। আলোচনায় ফিরতে চাই মেজর অবসরপ্রাপ্ত আহমেদ ফেরদৌস। আপনার কাছে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম রাজিকুজ্জামান রতনের মতামতের প্রেক্ষিতে, সেটি হলো যে রাজনৈতিক মনস্তত্ত্ব বা রাজনীতিবিদদের যে মনস্তত্ত্ব তৈরি হওয়া, জয় পরাজয়ের ফলাফল মেনে নিয়ে বা দেশ গঠনে ভূমিকা রাখা, নির্বাচনের এই ফলাফলটিকে তারা একেবারে মানে এতটা গুরুত্বের সাথে নেয়, যে কোনো মূল্যে নির্বাচনে জয়ী হতে হবে কিংবা সংসদে যেতে হবে, যখন এটাই তাদের মনস্তত্ত্ব হয়ে উঠেছে, তখন রতন ভাই যেমনটা বললেন যে জয় পরাজয় মেনে নিয়ে দেশ গঠনে সকলকে এগিয়ে আসার কথা যেটি বলছেন, সেটি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখতে পান কিনা? আহমেদ ফেরদৌস। থ্যাংক ইউ রতন ভাই। এই কোয়েশ্চেনটা আসলে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমি আসলে দেখতে পাই না, টু বি ভেরি অনেস্ট। আপনি বলেছেন প্রবীণদের মধ্যে আর নবীনদের মধ্যে, প্রবীণ দিয়ে শুরু করি, নবীন দিয়ে শেষ করি।
আমরা দেখেছি প্রবীণদের রাজনীতি হলো দোষারোপের কালচারের রাজনীতি। দুইজন বাংলাদেশের ভালো মানুষকে কবর থেকে উঠিয়ে আনার রাজনীতি। বঙ্গবন্ধু আর শহীদ জিয়া, হোসেন সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, এই দুইটা নাম আসে না লাস্ট। শুধু আওয়ামী লীগ বলে শহীদ জিয়া অমুক, বিএনপি বলে বঙ্গবন্ধু তমুক। এই কালচার যারা ইয়াং জেনারেশন, আমরা যারা সাধারণ মানুষ, যারা রাজনীতি করি না, কোনো দলের সাপোর্ট করি না, ভালো প্রার্থীকে খুঁজি ভোট দেওয়ার জন্য, আমরা মেনে নিতে পারি না। সো এই কালচারটা যারা নবীনরা আছেন তাদের কাছে বিনতি যে আপনারা এই ক্যাসেটার বাজায় ভোট পাবেন না। এটা মানুষজন বলে, আমি বলি না, আমি মানুষের সাথে কথা বলি, করি। প্রবীণদের মধ্যে জন্য আমাদের একটা বিরাট প্রত্যাশা ছিল। প্রত্যাশাটা লাইক জুলাই গণ অভ্যুত্থানটা হয়েছিল, কিন্তু ইটস এ কিউমুলেটিভ আন্দোলনের, অনেকগুলো আন্দোলনের ফসল কিন্তু জুলাই গণ অভ্যুত্থান, কোটার আন্দোলন, নিরাপদ সড়কের আন্দোলন। এই ছেলেগুলি কিন্তু রাস্তায় নেমেছিল এবং এই ছেলেগুলির ডাকে সাধারণ জনগণ এসেছিল। আমাদেরকে বুঝতে হবে রাজনৈতিক দলগুলিকে যে সাধারণ জনগণ কেন রাজনৈতিক দলগুলোর ডাকে সরকার পতন করলো না। তার মানে নবীনদের ডাকে এমন কিছু ছিল যেই কিছুতে মানুষ এসে সরকারটাকে উড়িয়ে দিয়েছে। কিভাবে উড়িয়েছে? এমপি গিয়েছে, প্রাইম মিনিস্টার গিয়েছে, মিনিস্টাররা গিয়েছে, বায়তুল মুকাররমের ইমাম সাহেবও পালিয়েছে, প্রশাসন পালিয়েছে, থানা খালি হয়ে গেছে বাংলাদেশে। 3 দিন অ্যাকচুয়ালি বাংলাদেশে কোনো থানায় পুলিশ ছিল না। এই বাচ্চা ছেলেরা পুলিশিং করেছে, জনগণ রাষ্ট্রটাকে পাহারা দিয়েছে। তো এই নবীন ছেলেদের কাছে, এই ছেলেদেরকে আমরা যে রতন ভাই বললো ম্যালাইন করলো, আমরা ব্রেকে বলছিলাম, এই ছেলেটা তো সমাজের অংশ। সোনিয়া, রতন ভাই, আপনি তো চোর, আপনি তো মিথ্যুক, আপনি কিভাবে আশা করেন এই বাচ্চা ছেলেগুলিকে যে এরা সত্যবাদী হবে, ফেরেশতা হবে? চারিদিকে তো প্রস্রাব, এর মধ্যে আপনি দুধ আশা করেন কিভাবে? এই সমাজ, রতন ভাই এক্সপ্লেন করেছে, সমাজ কিভাবে এদেরকে কম্পেল করেছে দুর্নীতিবাজ হতে, কম্পেল করেছে চাঁদাবাজি করতে। এরা তো এটা ছিল না। এবং আজকে এনসিপির, আমরা মনে করি ওদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া, কিন্তু এনসিপি অনেক খারাপ কাজ করেছে, দ্যাট ইজ ট্রু। এবং এনসিপিকে এই খারাপ কাজ করার জন্য আমি, আপনি এবং প্রত্যেকটা রাজনৈতিক দল যাই। এবং আপনি যদি আজকে জুলাই গণ অভ্যুত্থানের চেতনার কথা বলেন, 71-এর চেতনা আর জুলাই গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে একটা কনফ্লিক্ট হয়েছে। এই কনফ্লিক্টটা বাংলাদেশের জন্য ঠিক না। উই ক্যানট 71 এবং এটাকে ডিজোন করা। কিন্তু লেটস টক অ্যাবাউট 24-এর, যেখানে 1400 জন মারা গেছে, 22,000 আহত হয়েছে। এদের উপরেই তো ইউনূস স্যার শপথ নিয়েছে 8 তারিখ, পুরানো সংবিধানের আন্ডারে। এই বোতলের মধ্যে ঢুকে গিয়ে কিন্তু উনি বিকশিত হতে পারেন। এই যে কোনো সংস্কার হয়নি, লিটারেলি কি সংস্কার হয়েছে আই ডোন্ট নো। আমি শুধু এইটুক বলতে পারি, এইভাবে খোলামেলা কথা বলার কারণে হয়তো আমাকে আয়নাঘরের সরকারের মেহমান হতে হবে না। যদি হতে হয় রতন ভাই আর আমি যাব। রতন ভাই, আমি একটু রতন ভাইয়ের কাছে যাই, আলোচনায় যাই। সেটি হলো যে আমরা জানি যে ঠিক নির্বাচনের আগের যে মুহূর্তটা, একদম এই যে এই সময়টা আমরা পার করছি, একদিন আগে এবং নির্বাচনের আগের দিন, এই সময়টা আমরা ভোট কেনা বেচা কিংবা যে কালো টাকার যে দৌরাত্ম্য, সেটার একটা আশঙ্কা থেকে যায়। আমরা এই ধরনের খবরও কিন্তু পাই। আপনার কি মনে হয় এবার কি আমরা সেই অবস্থা থেকে কিছুটা বেরিয়ে আসতে পারলাম কিনা, কিংবা সচেতনতার তো একটা জায়গা তৈরি হতে হবে? রাজিকুজ্জামান, রতন, কি মনে হয় আপনার? এটা হওয়া খুবই দরকার ছিল, কিন্তু এটা দুঃখজনক ঘটনা যেটা হয়নি কি কারণে? নির্বাচনকে আমরা টাকার খেলা বানিয়ে ফেলেছি। যেমন ধরুন, আমাদের নির্বাচনের নমিনেশন জমা দেওয়ার জন্য আগে জামানত ছিল 10,000 টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের আরপিও ঘোষণা করে নির্বাচন কমিশন সেটাকে করে ফেললেন 50,000 টাকা। এবং তারপরে সিডি কেনা, কেউ আবার ভাবলেনও না যে সিডিটা তাকে কিনতে বাধ্য করা হলে সিডিটা ওপেন করবে কোথায়? কারণ বেশিরভাগ ল্যাপটপে কিন্তু কোনো সিডি নাই, ড্রাইভ নাই। তাহলে কিন্তু তাকে বাধ্য করলো এগুলো কিনতে। তাহলে এই যে প্রথমে টাকার কাছে জিম্মি হয়ে গেলাম। 2 নম্বর হচ্ছে যে নির্বাচনকে এত ব্যয়বহুল করে ফেলার চেষ্টা করা হলো যে সাধারণ মানুষ
যদি ধরুন এখন আমি ফেরদৌস সাহেবের রিটায়ার করার পরে বা তিনি সেলফ রিটায়ারমেন্ট নিয়েছেন, নিয়ে ব্যবসা বাণিজ্য করে তিনি কত টাকা রোজগার করেন আমি জানি না, কিন্তু তাকে যদি বলা হয় নির্বাচন করার টাকা নেই, তাকে যদি বলা হয় নির্বাচন করেন, উনি কিন্তু প্রথমেই চিন্তা করবেন যে 3-4 কোটি টাকা কি পানিতে ফেলবো। আই ডোন্ট হ্যাভ মানি। তাহলে দেখুন, তাহলে 3-4 কোটি টাকা পানিতে ফেলবো, একজন উপদেষ্টা তো বলেই ফেললেন 10-20 কোটি টাকা লাগবে নির্বাচন করতে গেলে। তার মানে মাথার মধ্যে ঢুকে গেছে নির্বাচনের সঙ্গে টাকার সম্পর্ক, নির্বাচনের সঙ্গে কমিটমেন্টের সম্পর্ক না, নির্বাচনের সঙ্গে জনগণের প্রতি দায় পালনের সম্পর্ক না, নির্বাচনের সঙ্গে জনগণের সমর্থন নিয়ে জনগণের জন্য, জনগণের পার্লামেন্ট তৈরি করার জন্য না। একাদশ পার্লামেন্টের যে হিসাবটা বেরিয়েছে সেখানে যে পরিমাণ খরচ হয়েছে তাতে দেখা গেল যে প্রতি মিনিটে 2,72,000 টাকা খরচ হয়েছে। এই টাকাটা কে দিয়েছে? আমাদের জনগণ ট্যাক্সের টাকা থেকে দিয়েছে। এই যে চা খাচ্ছি, আমি লাল চা খাচ্ছি, লাল চা খেতে গেলে বাজারে এখন 10 টাকা দাম 1 কাপ লাল চা, ছোট কাপে। এবং আমি একটু বসে বসে হিসাব করছিলাম চায়ের দাম অন্যান্য ট্যাক্স মিলে 1 কাপ লাল চা খেলে প্রায় 1 টাকা 25 পয়সা ট্যাক্স পড়ে নানা ফর্মে। মানুষ ভোক্তা বুঝতেও পারে না যে কোথা থেকে সেই ট্যাক্সটা দিল, চায়ের পাতার উপর কত দিল, গ্যাসের উপর কত দিল। তারপরে আবার যদি রাস্তার যদি শেয়ানা ট্যাক্স ধরি যে কেন দোকানে বসেছো এই জন্য প্রতিদিন 200 টাকা দাও, এরপর আবার পুলিশ ট্যাক্স আছে, এগুলো যদি ধরি তাহলে সব কিছু গিয়ে তো চায়ের মধ্যে গিয়ে পড়ে। তাহলে এই যে মানুষের ট্যাক্সের টাকায় বাজেটটা হয়, সেই বাজেটের টাকা খরচ করছে পার্লামেন্টে, সেই পার্লামেন্টে মাত্র 16% সময় ব্যয় হয়েছে আইন নিয়ে। অথচ পার্লামেন্ট হচ্ছে আইন তৈরির জায়গা। এগুলো নিয়ে কি জনগণের মধ্যে একটা সচেতনতা তৈরি করা আমাদের দরকার ছিল না? যে পার্লামেন্টে আপনি কি পাঠাতে চান? আচ্ছা, একজন উপজেলা চেয়ারম্যানের কাজ কি, একজন পার্লামেন্ট মেম্বারের কাজ কি? উপজেলা চেয়ারম্যান দেখবেন তার এখানে কালভার্ট অমুক তমুক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেখবেন এখানে রিলিফ টিলিফ কি দেওয়া যায় সেটা। পার্লামেন্ট মেম্বারকে কেন এটা করতে হবে? তার মানে পার্লামেন্ট মেম্বারের সঙ্গে যখনই আর্থিক সম্পর্কটা যুক্ত হয়ে গেল তখন তিনি মনে করলেন যে এখানে বিনিয়োগ করলে রিটার্ন নিয়ে আসা যায়, ফলে নির্বাচনটাকে একটা বিনিয়োগের ব্যাপার হয়ে দাঁড়ালো। আর তারপরে কি হলো, এই দেশটা একটা অদ্ভুত দেশ। এই গরিব মানুষের ট্যাক্সের টাকার উপর এত মানুষ যে বসে বসে খায়। শুধু একটা ছোট্ট কথা বলি, আউটসোর্সিং নামে একটা পদ্ধতি চালু হয়েছে, সেখানে সরকার তার বেতন নির্ধারণ করে দেয় 19,000 টাকা, কোম্পানিগুলো সেই তাকে বেতনটা দেয় 12,000, 13,000, 14,000 টাকা, মাঝখান থেকে 4-5 হাজার টাকা নিয়ে নেয় কে? কোম্পানি। তাহলে দেখুন, সরকার দিচ্ছে 19,000, আমার শ্রমিকটা পাচ্ছে 12,000, নিয়ে গেল একটা কোম্পানি গঠন করে। এই কোম্পানিগুলো গঠন করলেন কারা? সব শিক্ষিত মানুষরা। কিভাবে একটা শ্রমজীবী মানুষের পকেটের টাকাটা পেটের উপর হাত দিয়ে নিয়ে গেলেন তারা। এগুলো যখন চলে তার বিরুদ্ধে একটা জনসচেতনতা গড়ে উঠবে কেমন করে? রাজনীতি হচ্ছে সেই গণসচেতনতা তৈরি করার জায়গা, কিন্তু রাজনীতি যদি হয় ক্ষমতা দেখানোর জন্য, বলে তুমি জানো আমি কে, এই কথাটা বাংলাদেশে তো খুব প্রচলিত, মানে প্রত্যেকেই দেখাতে চায় তিনি একটা কিছু। কিন্তু রাজনীতিবিদদের তো হওয়া উচিত, আমি তো রাজনীতি করি, আমি তো মাস্তানি করতে আসি নাই, আমি তো ডাকাতি করতে আসি নাই, আমি তো চুরি করতে আসি নাই। কিন্তু কেউ যদি এখন বড় গাড়ি থেকে না নামে, মানুষের মনস্তত্ত্ব তৈরি করেছে ও আসলে বেশি বেশি জুৎসই পার্টি না, কারণ নির্বাচন করতে গেলে টাকা লাগে, নির্বাচন করতে গেলে টাকা লাগে। এই মনস্তত্ত্ব, এই কালচারটা তৈরি করেছে প্রথমত রাজনীতিবিদরা, এইটাকে নার্সিং করেছে ব্যবসায়ীরা, ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের যে নেক্সাস তৈরি হয়েছে, ফলে রাজনীতি হয়ে গেছে ব্যবসা, আর ব্যবসাটাও হয়ে গেছে রাজনীতি। আমি একটা বিরতি নিয়ে নিশ্চয়ই আবার বিস্তারিত আলোচনাতে ফিরে আসবো। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন, ফিরছি করে। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। প্রচার শেষ, ভোটের অপেক্ষায় আছি আমরা। নিশ্চয়ই দেশের সকল ভোটার যারা আসলে ভোট দিতে চান, রাজনীতি সচেতন, তারা সকলেই অপেক্ষা করছেন 12 তারিখের। আমরা 12 তারিখে সেই ফলাফলটি দেখতে পাবো। আমি একটু রাজিকুজ্জামান রতন আপনাকে দিয়ে এই অংশে শুরু করি। সেটি হলো যে এবারের যে নির্বাচনটি, সেটি জয় পরাজয়ের যে জায়গাটি আছে, অনেকে বলছেন যে এটির নির্ধারণের নিয়ামক কিন্তু অনেকগুলো, যেমন নারী ভোট 51% নারী, তরুণ ভোট প্রায় 5 কোটি নতুন এবং তরুণ ভোটার, এবং আমরা জানি যে ফ্যাসিস্ট যে সরকারটি, বিতাড়িত সরকার, তার যে কর্মী সমর্থক রয়েছে তারাও একটি, আওয়ামী লীগের নেতাকর্মীরা মানে সমর্থকরা একটা ভোটের মানে মূল অংশ। তো এই জায়গাগুলো যদি বিশ্লেষণ করি, সেক্ষেত্রে জয় পরাজয়ের নির্ধারণের যে নিয়ামক অনেকগুলো হয়ে গেল। রাজিকুজ্জামান রতন, আপনার বিশ্লেষণ কি বলছে? আমরা যেন সংখ্যার উপর অত জোর না দেই, আমরা যেন জোর দেই যে আমরা কি করতে চাই। বিপুল সংখ্যক দুর্বৃত্ত একসঙ্গে হলেই কি তাকে আমি তার পক্ষে দাঁড়াবো? কখনো কখনো তো একটা সলিটারি ভয়েস সে তখন মানবতাকে তুলে ধরে। মানুষের মধ্যে এই বোধটা যদি তৈরি হয় যে আমি 1 লক্ষ মানুষের মধ্যে আমি একজন, কিন্তু আমার ক্ষেত্রে আমি তো 100, আমার ভোট কি একজন দুর্বৃত্ত পেতে পারে?
আমার ভোট কি একজন ধর্ম ব্যবসায়ী পেতে পারে? আমার ভোট কি একজন নারী নির্যাতক পেতে পারে? আমার ভোট কি এমন কেউ পেতে পারে যে মানুষের মধ্যে হিন্দু মুসলমানের ভেদাভেদ করে, নাগরিক না বানিয়ে? তাহলে এই জায়গাগুলো যদি প্রশ্ন আসে, তাহলে হবে কি, জয় পরাজয়টা তখন হেরে গেলেও কিন্তু ভালো লাগবে যে আমি একটা ভালো খেলেও আমি পরাজিত হয়েছি। আর যদি বলে যে টাকার কাছে হেরে গেলাম, সাম্প্রদায়িকতার কাছে হেরে গেলাম, আঞ্চলিকতার কাছে হেরে গেলাম, তখন পরের বার মধ্যে তাহলে আমিও আর সাম্প্রদায়িকতা করব, আমিও আঞ্চলিকতা করব, আমিও টাকার বস্তা খুঁজব। এইরকম করে হয় কি, নেগেটিভের কম্পিটিশন হচ্ছে। এবং একটা জিনিস খেয়াল করে দেখুন, এইবার নির্বাচনের সময় আমরা একই সঙ্গে তো হ্যাঁ না ভোটও দিচ্ছি। একজন খুব ইয়ে করে বলছেন, ব্যঙ্গ করছেন, যদি হ্যাঁ না তার পাশে আরেকটা যদি থাকতো বুঝি না, তাহলে বুঝি নাই বোধহয় বিজয়ী হতো। কারণ কি, কোনখানে হাঁ দেবো আর কেনই বা না দেবো সেটা নিয়ে খুব ভালো কোনো এক্সপ্লেইন হলো না। বলছে হাতে দেন, কেউ বলছে নাতে দেন। আসলে বাস্তবে আমরা তো কিছু বুঝলাম না। এর মধ্যে তো 48টা প্রশ্ন আছে, সেগুলো কি কোনো এক্সপ্লেইন হয়েছে? বলে একটা আনএক্সপ্লেইনড জিনিস। অর্থনীতি আনএক্সপ্লেইনড, পলিটিক্স আনএক্সপ্লেইনড, ফিলোসফি সেটা কখনো চর্চা করা হচ্ছে না, আর সবচেয়ে বড় সংস্কৃতি সেটাকে উপেক্ষা করে। আর রাখেন আপনার সংস্কৃতি, এইরকম যখন মানসিকতা তৈরি হচ্ছে, তখন গায়ের জোরটা সবচেয়ে বড় জোর হয়ে যাচ্ছে। তো গায়ের জোর আবার প্রভাবিত হয় টাকার জোর দিয়ে, এবং টাকাটা বৈধভাবে টাকা নয়, অবৈধ টাকার জোর বেশি। এবং ক্ষমতাটার ব্যাপার কি জানেন, অন্যকে ক্ষমতাহীন করার একটা সুখ আছে। ক্ষমতার কোনো বোধহয় সুখী থাকতো না যদি অন্যকে নিপীড়ন করা না যেত। এই যে একটা স্যাডিস্ট মেন্টালিটি আমাদের আছে, দিলাম তো একদম ওকে শুইয়ে দিয়েছি, সেটা মুখের গালি দিয়ে হোক, সেটা টাকার জোর দিয়ে হোক, সেটা হাতের চর ঘুষি থাপ্পড় দিয়ে হোক, অথবা আমার পক্ষের লোক দিয়ে বাড়িঘর গুড়িয়ে দিয়ে হোক। এই যে গায়ের জোরের সংস্কৃতি, এর বাইরে না আমরা একটা গণতান্ত্রিক সংস্কৃতির কথা বলেছিলাম, যে যদি একজন মানুষও হয় সে যদি যুক্তিসঙ্গত কথা বলে, আমি শুনি না। নির্বাচনটা এটাই হওয়া উচিত ছিল, যাচাই বাছাই, মত এবং পথের যাচাই বাছাই। সেটা হয়ে গেল ক্ষমতা কারাকারি করার পদ্ধতি। মানুষ মনে হলো যে দুজন রেসলার কুস্তি করবে, মানুষ দর্শকের মতো তাকিয়ে তাকিয়ে দেখবে। এবং তারা খেয়াল করে যে হারুক অথবা জিরুক, আমি তো টিকিট কেটে ঢুকেছি, টাকাটা আমাকেই দিতে হবে। মানে ওই সিনেমায় মাঝে মাঝে দেখে না, নায়ক ভিলেনকে মারছে, ভিলেন নায়ককে মারছে, কিন্তু খেয়াল করে না যে দুইজনের ডিরেক্টর কিন্তু একজনই, এবং আমাকে কিন্তু টিকিট কেটেই সিনেমা হলে ঢুকতে হয়েছে। মানে টাকাটা খরচ হয়েছে আমারই, যেভাবে আমি ট্যাক্স দেই ঠিক সেইভাবে আমি নায়কের পক্ষে হাতে দিচ্ছি, কখনো ভিলেনের পক্ষে। আমাকে খরচের জায়গাটা আমাকেই দেখতে হবে। আমি একটু চলে যেতে চাই মেজর অবসরপ্রাপ্ত আহমেদ ফেরদৌস। আসলে নির্বাচনের একদিন আগে অনেক বেশি আলোচনার কিছু থাকে না, তারপরও আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি যদি প্রধান দুটি জোট নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হলো যে বিএনপি নেতৃত্বাধীন জোট এবং জামাত নেতৃত্বাধীন জোট, দুটি জোট। আমরা জানি যে জামাত এবং বিএনপির অনেক দিনের একটা মানে জোটগত সম্পর্ক। তারা এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীর ভূমিকায় রয়েছে। কাকে আসলে মানে প্রতিদ্বন্দ্বিতার এই মানে যুদ্ধে, আমি যদি জয় পরাজয় নিয়ে কথা বলতে চাই, কেমন মনে হচ্ছে এই প্রতিদ্বন্দ্বী দুটোকে দুজনের প্রতিপক্ষ হিসেবে কতটা শক্তিশালী মনে হচ্ছে? ট্রিকি কোয়েশ্চেন, বাট অ্যান্সার ইজ সিম্পল। দেখেন, এই যে অ্যালায়েন্স ছিল জামাতে ইসলামী বাংলাদেশ এবং বিএনপি, জামাতের তো দুইজন মিনিস্টারও ছিলেন বিএনপির, রতন ভাই, তাই না? 2001 থেকে। আবার জামাতের অবস্থান আমরা দেখেছি আওয়ামী লীগের সাথেও কোয়ালিশন করেছিল, মানে কোনো একটা ইস্যুতে কৌশলগত ঐক্য 94 সালে। তো দিস ইজ জামাত। জামাতের আমরা কয়েকটা ভালো দিক বলি, ওরা খুব রেজিমেন্টেড একটা দল, আর্থিকভাবে স্বচ্ছ, কিন্তু তিনটা মৌলিক প্রশ্নের উত্তর জামাতের কাছ থেকে বাংলাদেশের মানুষ চায়। আপনি একজন নারী, আমার মা, মৃত মা একজন নারী ছিলেন। 51% ভোটারের প্রতি কিছুটা অসম্মান করেছে শফিক ভাইরা। আশা করেছিলাম অন্তত 10 জন নারী এমপি থাকবে। আর আমাদের নারীদের নিয়ে যদি ধর্মভিত্তিক আমরা জিনিসটা এক্সপ্লেইন করি, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন কিন্তু একজন ব্যবসায়ী। তো ওনাকে বলা হয় না, রাসূল বলেনি তুমি ঘরে থাকো। এই জিনিসটা বোধহয় একটু দৃষ্টি দেওয়া দরকার। আরেকটা জিনিস, 71-এর জিনিসটা জামাতি ইসলামে বাংলাদেশের অবস্থানটা স্পষ্ট করা দরকার। যেমন শিবিরের যেই ছেলেরা জুলাই গণ অভ্যুত্থানে ছিল, প্রোটেকশন দিয়েছে নাহিদদেরকে, সার্জিসদেরকে, হাসনাতদেরকে,
ওরা কিন্তু পিছন থেকে দে ওন বাংলাদেশ, আমার মনে হয়, আই মে বি রং, ওদের অবস্থান, মনস্তাত্ত্বিক অবস্থা এবং জামাতের যারা পুরানো প্রবীণ নেতা তাদের মধ্যে বোধহয় ডিফারেন্স অফ থট আছে। ভিজাভিজ আমরা যদি বিএনপির দিকে তাকাই, এই ছেলেরা নাহিদ সার্জিসরা প্রথম দিন বেগম জিয়াকে রিলিজ করে। হ্যাঁ, বেগম জিয়া একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, উনি কম্প্রোমাইজ করতেন না। বাট জেনারেল জিয়া ছিলেন মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, ওনাকে দেখে অনেকে আর্মিতে এসছে, ওনার দেশপ্রেম নিয়ে কোনো সন্দেহ নাই, যে যাই বলুক। তো জেনারেল জিয়ার বিএনপি খালকাটা বা আপনারা জানেন বেগম জিয়ার বিএনপি আর তারেক ভাইয়ের বিএনপি তো এক না। তো জেনারেল জিয়ার বিএনপি উই সেলুট, বেগম জিয়ার বিএনপি কিছুটা হলে উই সেলুট। তারেক ভাইয়ের বিএনপিকে দেখতে চাই তার বাবার বিএনপির আদর্শ। এখানে কেন এটা বললাম? দুইটা কারণ হলো যে আমরা দেখেছি আলী রিয়াজ সাহেব যে কমিশন করেছিলেন, কি জানি একটা কমিশনের নাম, ঐক্যমত্য কমিশন, ঐক্যের অনৈক্য দেখেছি ওখানে। কারণ ওখানে কমিশনের যাদেরকে স্টেক হোল্ডারদেরকে ডেকেছিলেন তারা জনগণের প্রতিনিধি ছিল না। রাজনৈতিক দলগুলি নট নেসেসারিলি জনগণের প্রতিনিধি। রতন ভাই মে ডিসএগ্রি, ওনাকে জিজ্ঞেস করেন এটা। তো ওখানে হঠাৎ দেখলাম জুলাইয়ের ক্রেডিট নিয়ে ছিনতাই হয়ে গেল, কোত্থেকে কে এসে হঠাৎ করে বাংলাদেশ জয় করে ফেললো। আর এই যে ছাত্ররা যারা নাকি আন্দোলন করলো, মারা গেল সাধারণ মানুষ, তাদেরকে আপনারা অসম্মান করলেন। দিস ইজ রং। সো এইটা তারেক রহমান কিন্তু এই জিনিসটা উনি বলেছিলেন, আমি সেদিন শুনেছি, যে ছাত্রদেরকে নিয়ে একটা কৌশলগত ইয়া করতে। এটা হয় নাই কেন একটা বড় প্রশ্ন। আর মানুষজন যখন বলে চাঁদাবাজির জিনিস, মানে চাঁদাবাজির অ্যালিগেশন দেয়, এটা তো ডিজোন করা যাবে না। রতন ভাই বলল, সবাই বলল, মানুষ তো আর এত বোকা না সোনিয়া। তো এখন এই কৌশলের যে দ্বন্দ্ব, মেলাইন করার দ্বন্দ্ব, এটা তো আমরা আশা করি নাই সাধারণ জনগণ। মানুষকে তো আপনারা ব্যক্তি আক্রমণ কেন করবেন সোনিয়া? আমি খারাপ হতে পারি, ফেরদৌস খারাপ হতে পারে, আমার প্রতিষ্ঠান তো খারাপ না। ইঞ্জিনিয়াররা খারাপ হয়েছে বললে রতন ভাই কি করেন? উনি একজন ইঞ্জিনিয়ার। তো রতন ইঞ্জিনিয়ার খারাপ বলে সব ইঞ্জিনিয়ার তো চোর না। তো এই যে ইলেকশনের আগে এরকম গরম বক্তব্য, খুনাখুনি আমরা প্রতিদিন দেখছি, এটা তো আমাদেরকে শঙ্কায় ফেলে দেয়। কারণ আপনারা বাধ্য করছেন ল এনফোর্সিং এজেন্সিকে জনগণের উপরে লাঠি চার্জ করতে বা অ্যারেস্ট করতে, যেটা আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং বলতে চাই, দয়া করে ভোটের দিন সুশৃঙ্খল থাকেন। অবশ্যই আমরা আসলে এটাই চাই। কারণ কোনোভাবেই দেশকে অস্থির করে আসলে নির্বাচন নিয়ে কোনো রকম আসলে যেটা বলা হয় যে নির্বাচনের কোনো বিকল্প নাই। আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দেখতে চাই এবং নিশ্চয়ই ভোটাররা 12 তারিখে সেভাবেই যাবেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং উৎসবের আমেজে অংশগ্রহণ করবেন। আপনাদের দুজনকে ধন্যবাদ এবং কথা বলবো আবারও নিশ্চয়ই। দর্শক, এই ছিল আজকের দেশ সাম্প্রতিকে। আপনাদেরও ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। শুভরাত্রি।